হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে সালমান খান এবং রশ্মিকা মান্দানার স্টারার ফিল্ম, যেটার নাম হচ্ছে সিকান্দার, যেটা মার্চে ঈদের সময় রিলিজ হয়েছিল। এই ফিল্মটা ফাইনালি এখন নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। তো ফিল্মটা ফাইনালি আমি দেখলাম। এখন কেমন লাগলো আমার এই সিকান্দার ফিল্মটা, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো সিকান্দার, ডিরেক্টেড বাই এয়ার মুরগাডস। এই ফিল্মটা যখন ঈদের সময় রিলিজ হয়, ঠিক আছে, মানে আমি দেখতে যাওয়ার প্ল্যান করেছিলাম মানে ঈদের দিনেই। বাট ওই দিন হলো না, তার পরের দিন কিছু প্রবলেম হয়েছিল। তারপরের দিনও দেখতে যাবো ভেবেছিলাম, বাট সেখানেও কিছু এমার্জেন্সি চলে এসেছিলো, যার কারণে আমি এই ফিল্মটা দেখতে যেতে পারিনি। এবং তারপরে এই ফিল্মটা দেখার যে একটা এক্সাইটমেন্ট, সেটা আস্তে আস্তে মুছে গিয়েছিল বিকজ অফ কিছু রিভিউস আমার সামনে চলে এসেছিলো। ঠিক আছে, মানে আমি রিভিউস দেখতে চাইছিলাম না, বাট যেহেতু দুদিন দেখতে যেতে পারিনি ফিল্মটা, তার কারণে একটা কিরকম ফার্স্ট্রেশন একটা চলে এসেছিলো আমার মধ্যে। তাই জন্য আমি ভাবছিলাম রিভিউটা দেখেই নিই, যদি ভালো হয় যাবো, নাহলে যাবো না, এরকম একটা মেন্টালিটি আমার মধ্যে চলে এসেছিলো। তাই জন্য যখন দেখলাম যে ফিল্মটা নাকি খারাপ হয়েছে, ফিল্মটা আমি আর দেখতে যাইনি। তো ফাইনালি আমি এখন ওয়েট করছিলাম কবে সিকান্দার সিনেমাটি ওটিটিতে রিলিজ হবে। তো ফাইনালি এখন রিলিজ হয়ে গেছে, কালকে আমি সিনেমাটি কমপ্লিট করলাম। কেমন লাগলো সিকান্দার? এক লাইনে যদি আমি বলি, পুরো ওয়েস্ট অফ টাইম, পুরো ফালতু বেকার একটা সিনেমা। ঠিক আছে, এবং আমার মনে হয় সালমান খানকে এবার কিছুদিন রেস্ট নিয়ে নিজের আশেপাশের লোকের থেকে দূরে থেকে ভালো ডিরেক্টর কোথায় পাবে সেই হিসাবে খোঁজ চালানো, এবং একটা ভালো সাউথ থেকে একটা ডিরেক্টর আনুক, এনে তাকে তার যে পোটেনশিয়াল সেটাকে দারুণভাবে ব্যবহার করা। কারণ আমার বিরক্ত লাগছিল, সত্যি বলছি, সিকান্দার দেখার সময় সালমান খানকে দেখে আমার ইরিটেটিং লাগছিল। মানে তার ওই আহ, আহ, এই যে একটা এরকম একটা এক্সপ্রেশন, মনে হচ্ছে না সব সময় মদ খেয়ে আছে। এই যে ব্যাপারটা পুরো থ্রু আউট স্ক্রিন প্লে, পুরো থ্রু আউট সিনেমা জুড়ে আমাকে উপভোগ করতে হয়েছে, সেটা জাস্ট টর্চারিং। মানে ফিল্মটার আমি স্টোরিতে যাচ্ছি না, আমি এতে যাচ্ছি না, শুধু সালমান খান তাকে দেখেই আপনার পুরো ফিল্ম দেখার ইচ্ছাটা মরে যাবে। তার কোনো একটা ডেডিকেশন নেই, তার কোনো মেহনত নেই এই সিনেমাটির মধ্যে, তার একটা নিজস্ব কিছু নেই এই সিনেমাটির মধ্যে। সে জাস্ট বিগ বস থেকে বাইরে বেরিয়েছে, তার কাছে ডিরেক্টর স্ক্রিপ্ট নিয়ে গেছে, সে মনে হয় মদ ফদ খেয়ে নেশা করেছিল, সে হ্যাঁ বলে দিয়েছে, এবং ওই নেশা অবস্থায় পুরো শুটিংটা করা হয়ে গেছে। তাই জন্য শুটিংটা এত ফাস্ট, মানে অ্যানাউন্সমেন্ট আসার পরে কিছুদিনের মধ্যেই ফিল্মটা কমপ্লিট করে ফেলে। এবং সাজিদ নাডিয়াডওয়ালা সে কেন যে এটার জন্য রাজি হলো, যতই তার ক্লোজ ফ্রেন্ড হোক সালমান খান, বাট একটা একটা মানুষকে আপনি দেখছেন যে সে এরকম নেশার মধ্যে আছে, সেই হিসাবে তাকে কোনো ফিল্মে নেওয়ার কোনো কারণই হতো না। আরামসে এয়ার মুরগাডসকে না বলতে পারতো সাজিদ নাডিয়াডওয়ালা। এবং এয়ার মুরগাডস সে এই কাহিনীটা নাকি রেডি করেছিল সালমান খানের জন্য সব সময়ের জন্য, অনেক দিন আগে থেকে। ভাই এটা কাহিনী যেন মনে হচ্ছে পুরো ফিল্ম যেন আমি চ্যারিটি দেখছি। মানে পুরো ফিল্মে সালমান খান চ্যারিটি চালাচ্ছে, এইখানে চ্যারিটি, ওইখানে চ্যারিটি, সেইখানে চ্যারিটি। সালমান খানের নিজস্ব যে একটা তার রিয়েল লাইফে যেটা, সেটাকে এখানে তুলে ধরছে। তো মানে চ্যারিটিটা তাও আমি নিতাম যদি সালমান খানকে দেখে আমার আমি স্যাটিসফাই হতাম, বা আমি স্যাটিসফাই ফিল করতাম। মানে সালমান খান পুরো থ্রু আউট স্ক্রিন প্লে, তার ডায়লগ ডেলিভারি, ভাই প্রভাসের হিন্দি সাহু মুভিতে এর থেকে আরও বেটার ছিল। আমি বলবো মানে যারা সাউথে ক্রিটিসাইজ করেছিল প্রভাসকে হিন্দি বলার জন্য, আমি তো বলবো এরকম সালমান খানের অ্যাক্টিং, এরকম এক্সপ্রেশন, এরকম ডায়লগ বলার থেকে প্রভাসের সাউথে হিন্দি অনেক ফার ফার বেটার ছিল। মানে এটা কি, আমি ফিল্মের স্টোরি নিয়ে কথা বলবো না, আমি এই ফিল্মের অ্যাকশন নিয়ে কথা বলবো না, গান নিয়ে কথা বলবো না, ডিরেকশন নিয়ে কথা বলবো না। এয়ার মুরগাসকে তো আমি বাদই দিলাম, তাকে আমি ধরবো না এই সিনেমার জন্য। মানে তাকে যদি ধরি তো মানে আলাদা রকম জিনিস হয়ে যাবে। মানে সে কি করে এরকম একটা ফিল্ম বানায় সিকান্দারের মতো? মানে যেই লোকটা স্পাইডার, যেই লোকটা থুপাক্কির মতো ফিল্ম দিয়েছে, যেই লোকটা গজনির মতো অল টাইম ইন্ডাস্ট্রি হিট, একটা ইউনিক কনসেপ্টের সাথে একটা ব্যাপক লেভেলের থ্রিলার ফিল্ম দিয়েছে, মানে তার ফিল্মোগ্রাফি এয়ার মুরগারেসের আলাদাই রকম। সে কি করে এরকম ফিল্ম বানায়? সে কাত্থির মতো ফিল্ম বানিয়েছে, সে সরকারের মতো ফিল্ম বানিয়েছে, সে এরকম লেভেলের ফিল্ম বানাচ্ছে। মানে এই ফিল্মটা সে কী দেখে স্টোরিটাতে, মানে কি তার একটা কী কনভিকশান, কী তার মনে হলো আমি কি জানি, সে এই স্টোরিটা নিয়ে ফিল্ম বানাতে গেল। মানে এবং এই স্টোরিটা নিয়ে ফিল্ম শুধু সালমান খান করেছে বলে 100 কোটি টাকা গেছে, কারণ তার এই চ্যারিটি ফ্যারিটিগুলো দেখিয়েছে বলে। যদি কোনো এমনি নর্মাল হিরো করতো 10 কোটি টাকা পার করতো না আমার মনে হয়। ফিল্মের মধ্যে না আছে স্টোরি, না আছে মানে কি বলবো এখানে অ্যাক্টিং, না আছে ভালো কিছু ডায়লগস। যদিও একটা দুটো ডায়লগস আছে সেখানে, সোচি হুই গলতি মাফ কিয়া নেই যাতা। আরে ভাই এটা কি, মদ খেয়ে এরকম অ্যাক্টিং করতে চলে এসছে, তাকেই নিয়ে নিয়েছে, ঠিক আছে, মানে যাই তাই হচ্ছে। এবং পুরো ফিল্মটা খালি এখান থেকে ওইখানে যাচ্ছে একটা জামা প্যান্ট পরে, এবং কার লাংসে প্রবলেম, কার হার্ট প্রবলেম, কার শরীরে কী
ক্ষতি, সে খালি পুরো ফিল্মটা ধরে চ্যারিটি করতে বেরিয়েছে। এবং সে রাজা সাহেব, সে দিনরাত মদ খেয়ে থাকে, দেখেই তাকে বোঝা যায়। এবং এখানে সালমান জোশি তাকে কথা বলে, রাজা সাহেব আপনাকে এরম, ভাই এ কি কথা বলা, আমি বলি এ, মানে ডিরেক্টর যখন এয়ার মুড করে যখন শ্যুট করছে তখন কি দেখতে পাইনি যে ভাই কীভাবে কথা বলছে, এরকম কথা বলার টোন দেওয়াটার মানেটা কি? হ্যাঁ, রাজা সাহেব আপকো নেই জানা, আরে সালমান জোশির মতো অ্যাক্টার, ঠিক আছে, মানে তাকে সে কমিক রোলে ফাটিয়ে দেয়, তাকে তার মতো কথা বলতে দাও না। এরকম একটা অ্যাপ্রোচ দিচ্ছে, তাকে কি বিরক্ত লাগছে দেখতেছে যখন কথা বলছেন, আমার কি ফালতু লাগছিল সালমান জোশিকে। বলি এরকম মানে সে পুরো একটা কী রকম টাইপের তাকে ওয়েস্ট করা হয়েছে, মানে সালমান খানের সামনে তার কথা বলার স্টাইলটা দেখে আমার বেশি রাগ ধরছে। এবং পুরো থ্রু আউট জুড়ে স্ক্রিন প্লে জুড়ে সালমান খান আছে, এবং সালমান খানকে দেখলে আপনার যা রাগ ধরবে, মানে আপনি ভাববেন সেই যুগ ছিল যেখানে আমরা সালমান খানকে ওই হেঁটে আসতো, বা ওই রাধে বললে যখন চড় মারতো, বা দাবাঙে যে ওই পুলিশের ড্রেস পরে হেঁটে আসতো, মানে তার হেঁটে আসাটা মানে সেটাই একটা আলাদা ব্যাপার, ঠিক আছে। মানে টাইগার জিন্দাতে যখন সে মেশিন গানটা বার করছে না ভাই, থিয়েটার ফাটিয়ে ফেলবে অডিয়েন্স। বা সুলতানে যখন ওই মানে ইমোশনাল সিনটা, যখন ওই শার্ট খোলার সিনটা, সেটা আজও দেখলে সেই ইমোশনটা আমরা ফিল করতে পারি। এবং এই ফিল্মটাতেও আপনি যদি ভালো করে দেখেন যে সালমান খানের যে ইমোশনাল সিনসগুলো, যখন তার ওয়াইফের ডেথ হচ্ছে, সেখানে যদি আপনাদের চোখটা ভালো করে দেখেন না, আপনি বুঝতে পারবেন যে সালমান খানের মধ্যে কতটা পোটেনশিয়াল আছে একটা ব্যাপক পারফরমেন্স দেওয়ার। মানে সালমান খান কাঁদলেন আপনাকে কাঁদিয়ে দেবে, মানে এরকম লেভেলে সে পারফরমেন্স দিতে পারে। তার হালকা চোখে জল আপনার চোখে জল এনে দেবে। মানে এইখানেও সেই টাচটা হালকা আপনি দেখতে পাবেন যখন রশ্মিকা মান্দানার ডেথটা হয়ে যাবে। মানে আমি কিছু স্পয়লার ফয়লার দিয়ে দিচ্ছি, কারণ কারণ এই ফিল্মটা স্পয়লার দিলেও কোনো ব্যাপার নেই, না দিলেও কোনো ব্যাপার নেই। আর এখানে তো রশ্মিকা মান্দানা এক্সটেন্ডেড ক্যামিও, এবং যারা এটা ট্রোল করেছিল রশ্মিকা মান্দানাকে বলার জন্য যে আমার এইখানে একটা কমার্শিয়ালি একটা হিরোইনের রোল আছে, জাস্ট একটা, এখান থেকে আপনারা বেশি কিছু আশা করবেন না, ভাই ঠিকই তো বলেছে, এখানে এক্সটেন্ডেড ক্যামিও আছে, আর কিচ্ছু নেই। জওয়ানের দীপিকার যেরকম ক্যামিও ছিল তার থেকেও মানে কম স্পেস আছে এখানে রশ্মিকার, ঠিক আছে। মানে কি বলবো, চাই তাই রশ্মিকাকে জাস্ট একটা একটা হাইপ ক্রিয়েট করতে হবে, ন্যাশনাল ক্রাশ, এখন ভালো মার্কেট চলছে, তার একটা লাভ ফ্যাক্টর কাজ করছে পুষ্পা ছাওয়ার মতো সিনেমাতে, তাই জন্য তাকে নিয়ে নেওয়া হয়েছে। মানে তার কোনো রোল নেই, এবং সালমান খানের সাথে তার একটা সিনও মানায়নি। মানে যদি সালমান খান মানে কিসিং পিসিংয়ের সিন করতো তাহলে মানে মানে কী বলবো, এত ফালতু লাগতো। সালমান খান ওইসব করে না বলে তাও একটু অ্যাডজাস্ট করে নেওয়া যাচ্ছে, যে এজ গ্যাপটার মানে ডিফারেন্সটা, বাট জাস্ট নেওয়া যায় না। সালমান খান রশ্মিকার সাথে জাস্ট একদম জমে না। মানে শাহরুখের সাথে এখানে আমাদের নয়নতারা ছিল বলে সেই রোলটা মানিয়েছে জওয়ানে, বা দীপিকা ছিল বলেই বানিয়েছে, তার হাইট বা তার এ থেকে শাহরুখ খানের যেহেতু এটা কম, হাইটটা কম, সেই হিসাবে দীপিকার তুলনায় তবুই মানিয়েছিল। বাট এখানে রশ্মিকার সাথে সালমান খান কোনোভাবে যায় না। এবং এই সিনেমার ভিলেন সত্যরাজের মতো অ্যাক্টারকে এরমভাবে ওয়েস্ট করা হয়েছে। এবং এখানে ভিলেনেরও এক্সটেন্ডেড ক্যামিও আছে, হিরোইনেরও এক্সটেন্ডেড ক্যামিও আছে, শুধু সালমান খানের ফুল ফ্লেজ রোল আছে। এবং সালমান খান শুধু চ্যারিটি করতে বেরিয়েছে, সে সারা দিক চ্যারিটি করছে। একটা দুটো অ্যাকশন সিকোয়েন্স যেগুলো আমার হালকা একটু সুন্দর লেগেছে, একটু স্টাইলাইজড মনে হয়েছে, এবং সেখানে সন্তোষ নারায়ণের বিজিএম একটু কাজ করেছে। বাকি ওভারঅল পুরো ফিল্মটা যে বিজিএম, সেটা অতটা কোথাও গিয়ে কাজ করেনি। যে র্যাপটা, সেটা কোনো এক্সপেক্টার কাজ করেনি এইখানে। এবং আমি সিনেমাটা নিয়ে কী বলবো, মানে সালমান খানের সিনেমা, ঠিক আছে, এরকম আমি কিসিকা ভাই কিসিকা জান এখনও পর্যন্ত দেখিনি, কারণ আমি জানি ওই সিনেমাটা রিমেক, ওই সিনেমাতে কীরকম পারফরমেন্স দেবে। সালমান খানের লুক দেখে আমি বুঝতে পেরে গেছিলাম, ওই সিনেমাটা আমি দেখিনি। রাধে ভুল করে দেখে নিয়েছিলাম, তার তো এখনও মানে আমার কী বলবো, সাদমা এখনও আমার কাছে আছে। আমি ভারত দেখিনি এখনও পর্যন্ত সালমান খানের, কারণ আমার অতটা হেভি মনে হয় না। বাকি যখন পিক টাইম ছিল সালমান খানের প্রত্যেকটা সিনেমা আমি দেখেছি, ঠিক আছে, মানে সেই লেভেলে এনজয় করছি, একবার থেকে 5বার রিপিট ভ্যালু ছিল। বাট আফটার টাইগার জিন্দা হে সালমান খান যেন কোথায় ধুলোই মিশে গেছে। এবং তার এই বিগ বস বলার স্টাইলটা আমি বুঝতে পারি না সে কেন ছাড়ে না। মানে কি দরকার ওই কানের পরে এরকম দাড়ি, এরকম মুখ ভারী, আরে ভাই এটা কি, তুই আগে নেশা করা ছাড়, তারপরে সিনেমা করবি। আরে মানে সালমান খানের মতো স্টার, ঠিক আছে, যার মানে ফ্লপ ফিল্মও 200-300 কোটি টাকা কামায়, বাট সেই ফ্লপ ফিল্মটা মানে কি বলবো, স্টোরি ওয়াইজ ফ্লপ হবে, মানে সালমান খানের জন্য না। বাট এইখানে সালমান খানকে দেখে মানুষ বিরক্ত হয়ে বলবে, ভাই তুই 50 আরও রাখ, আমাকে থিয়েটার দিয়ে বার কর। মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমি কি বলবো এই সিনেমাটা নিয়ে, মানে বললে আমার লম্বা 20-30 মিনিটের ভিডিও হয়ে যাবে। আমি স্টোরি ফোরিতে তো যাচ্ছিই না। মানে এআর মুরুগারেস এই ফিল্মটা বানিয়েছে, প্রথমে তো তাকে ধরে আনা দরকার, এবং সালমান খানকে তো মানে প্রথম ওকে এই যে নেশামুক্ত করার যে কল নাম্বারগুলো পোস্টারে লেখা থাকে, বা এই যে ফোনে মেসেজ দেয়, আমি বলবো এখানে আগে সালমান খানের নামে রিপোর্ট করাটা দরকার, যে এখানে একটা নেশাখোর, সে এরকম মানে কি বলবো, নেশা করে সিনেমা করতে চলে এসছে, যেটা আমাদের পছন্দ নয়। আমরা সিনেমা লাভার্স, আমরা চাই সিনেমা মুক্তটা আগে, মানে এই সিনেমা নেশাখোরটা আগে সিনেমা থেকে, মানে সিনেমা করার আগে নেশাখোরটা যেন মানে নেশাটা ঠিক করে। মানে ভাই এরকম কে করে, এরকম কে অ্যাক্টিং করে, এরকম কে পারফরমেন্স দেয়, হ্যাঁ?
মানে এরকম ঠিক গলা ভারী, একদম পুরো যেন সব সময় টাল মাতাল হয়ে আছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে ভাই। শাহরুখ খানকে দেখো, জওয়ানে আসছে, থিয়েটার ব্লাস্ট করে দিচ্ছে ভাই, হাইপ একে বলে, মানে ক্রেজ। মানে আমার কাছে জওয়ান খুব একটা হেভি লেভেলের ফিল্ম মনে হয় না, কারণ আমি এরকম টেমপ্লেট এরকম স্ট্রাকচারের ফিল্ম প্রচুর দেখেছি সাউথে। বাট জওয়ানে শাহরুখ খানের যে প্রেজেন্টেশন, সেখানে শাহরুখ খানের পারফরমেন্স, পুরো ডেডিকেশন দিচ্ছে সে ফিল্মের জন্য। সে যখন ওই কুরুলটা নিয়ে, যখন ওই ইয়াঙ্গার যে রোলটা যে কাটছে ভাই, দেখে ঋত্বিক রোশনের মতো লাগছে, যে ঋত্বিক রোশন এরকম রোল করে ব্যাং ব্যাং আমরা দেখেছি, শাহরুখ খান এই বয়সে করে দিচ্ছে। আর এখানে সালমান খান, মানে সেই ভোঁড়, সেই ভারী শরীর, বিগ বস থেকে বেরিয়ে অন্য সেটে গেছে, সেখানে শুটিং করতে বেরিয়ে চলে এসছে ভাই। এ কি ডায়লগ ডেলিভারি, এটা ডায়লগ হচ্ছে, ক্লিয়ারলি কিছু শোনা যাচ্ছে না। এর থেকে তো প্রবাসের হিন্দি অনেক ভালো, আমি ফার ফার বেটার বলবো। মানে আর এয়ার মুড গার্ডস, ও এত ডায়লগ, মানে গাজনির মতো এই আছে ওই আছে, সরকার এমন চড় মারবো না। মানে গাজনির মতো কী আছে এই সিনেমাতে? কিচ্ছু নেই এই সিনেমাতে। গাজনির 1% নেই, গাজনির 1% ইমোশন যদি এই ফিল্মে দেখিয়ে দিত, আমি বলবো ফিল্মটা তো ওই 200-300 কোটি টাকা কামিয়ে যেত ভাই। ওইখানে আমির খানের পারফরমেন্স পুরো ফিল্মটাকে পুল আপ করে দিয়েছিল। ওখানে যে নায়িকা, তার ক্যামিও যদি বলি আমি, মানে এখানের থেকে তো অনেক বেটার রোল ছিল, মানে অনেক বেশি রোল ছিল তার নায়িকাটার। মানে বলতে গেলে আমি বলবো এয়ার মুরুগার হেভি সব থেকে যদি স্পেস দিয়ে থাকে, মানে হলিডেতেও অত স্পেস দেয়নি সোনাক্ষীকে যতটা আমাদের অ্যাসবিনীকে দিয়েছিল। অ্যাসমিনা না কী নাম নায়িকাটার, গাজিন ডিরেক্টর, তাকে ব্যাপকভাবে লেগেছিল। এবং সেখানে তার পারফরমেন্স কী, সেখানে আমির খানের পারফরমেন্স কী ভাই, সেই পারফরমেন্স একটা কাল্ট পারফরমেন্স, সেই পারফরমেন্স যে সে দিতে পারবে না। আর এইখানে সালমান খান জাস্ট ওয়েস্ট অফ টাইম। আমি তো ভাবছিলাম যে ফিল্মটা আমি দেখে নেবো, মোটামুটি তো আমার লেগে যাবে ভাই, এটা মোটামুটিও নেওয়া যাবে না, ঠিক আছে, মানে কি বলবো, জাস্ট জঘন্য, ঠিক আছে। এবং আমি তো বলবো সালমান খান পুরো নেশামুক্ত হয়ে কোনো সিনেমা সাইন করা দরকার। এবং এই যে তার এই বন্ধু বান্ধবগুলো সালারা কেন থাকে তার পাশে, আমি বুঝতে পারি না। তাকে দিয়ে ভুল ভাল কাজ করি নাই, প্রডিউসার স্বাধীন নাডিয়ার বেলা কোনো দরকার ছিল এই স্টোরিটার উপরে টাকা লাগানো? ভাই অন্য একটা স্টোরি নে, ভালো করে বাজ, তোর ক্লোজ ফ্রেন্ড কেরম দিয়ে যাবে। আর স্টোরিতে দম থাকলে কী হবে, সালমান খানকে দেখেই তো আপনার বিরক্ত লাগবে, আপনার ইরিটেটিং লাগবে ভাই। এ কি অ্যাক্টিং? আমি স্টোরি ফোরিতে পরে যাবো, যখন পারফরমেন্স সালমান খান ভালো দেবে, স্টোরিতে খারাপ হবে ভাই, আমি ডিরেক্টরকে ধরে ডেকে আনবো, ভাই এখানে আয়, কলার ধরে ডাকবো, তোকে ধুই আগে সালা, এত বড় স্টারকে দিয়ে এরকম ফিল্ম বানিয়েছিস। আর এখানে সালমান খান তো নিজেই সব কিছু ঘেঁটে দিয়েছে, খিচুড়ি করে দিয়েছে সব কিছু, মানে কী বলবো, পাক করে দিয়েছে পুরো, পাদের মতো গন্ধ খালি সিনেমা থেকে। মানে কী বলবো, এরকম কেউ সিনেমা বানায়, এরকম কেউ পারফরমেন্স দেয় ভাই? আপনারা যারা সিকান্দার দেখেননি এখন, আমি বলবো আর দেখতে হবে না। মানে কিসিকা ভাই, কিসিকা জানের থেকেও অনেকটা বেকার সেই ফিল্মটা, তবুই তো একটা ফ্যামিলি ইমোশন ছিল। এই ফিল্মটা তো আমি বলবো মানে অনেক দূর দূর থেকে কোনো রিস্তা রাখবেন না এই ফিল্মটার সাথে। সালমান খানকে দেখে আপনার মনে হবে আমি ফোনের ভিতরে ঢুকে বা টিভির ভিতরে ঢুকে আমি ওকে আগে ভালো করে বোঝাই যে ভাই তুই নেশা ছাড়, তুই সিনেমাটা ভালো করে কর, স্টোরি খারাপ হোক, তোর পারফরমেন্স ভালো দে, তোকে দেখে কমসে কম মনটা খুশি হবে, এরকমভাবে বলার মন করবে। তো আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো এই সিনেমাটা থেকে দূরে থাকতে। যারা দেখেননি প্লিজ দেখবেন না, যারা দেখে নিয়েছেন তাদের কি এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কি থিয়েটারে সিনেমাটিক এক্সপিরিয়েন্স করেছেন আপনারা সিকান্দার দেখে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান। এবং ইয়ার মুরুগাডোস, গেঁড়া মাল, গেঁড়া থাকো, ভালোভাবে ভাবো, ভেবে ভালো করে আমির খানকে নিয়ে তুমি সিনেমা বানাও, গাজনি টু অন্য কাউকে নিয়ে বানাতে যাও না। নাহলে সালমান খানের কাছে ওই ছোটো যেরকম তোমার হাইট, অডিয়েন্সও সেরকম তোমার হাইটটা ওই রকমই করে দেবে মেরে আরও। মানে আমির খানের যখন এই মুহূর্তে হাইট, ঠিক আছে, তোমাকে তার থেকেও গেঁড়া করে দেবে, যদিও তার থেকেও গেঁড়া, কোনো ব্যাপার নেই। তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।